ছাত্র জনতার আন্দোলনের সময় গেল জুলাইয়ে পুরান ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বোরহানউদ্দিন কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসান। শেখ হাসিনা সরকারের পতনের পর সেই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন তার মা কিসমতারা। মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয় 89 জনকে। বাদী নিজেই বলছেন এদের অনেককেই তিনি চেনেন না, যদিও কাদের মাধ্যমে মামলা হয়েছে সেটাও বলতে চান না তিনি। আমি তো চিনি না এদের, ঠিক আছে, কিন্তু যাদের মাধ্যমে আমি এই জিনিসটা করেছি ওনার এই নামগুলো দিয়েছে। এটা ভুল, এখন ওনারা ভুলবশত দিছে না কিভাবে দিছে আমি যেটা বলতে পারি না। এরকম কাগজ নিয়ে আসছে, যেমন এই বলছে সিগনেচার করেন। এখন আপনি যদি এসে বইসা পড়েন আমি কি কিছু করতে পারি বা দেখতে পারি? এবার আসা যাক ঢাকার একটি কলেজের শিক্ষার্থী সুলতানা আক্তারের গল্পে। পুরান ঢাকায় নাদিম যেদিন মারা যান, কাকতালীয়ভাবে ঠিক সেই সময় সুলতানাও ছিলেন ঘটনাস্থলে। কিন্তু এর মাসখানেক পরে যখন হত্যা মামলা দায়ের হয়, তখন সুলতানা জানতে পারেন এই ঘটনায় আসামি করা হয়েছে তার বাবাকে। যেই ছেলেটা হচ্ছে আমার সামনে মারা যায়, গুলিবিদ্ধ হয়, তার মামলা হচ্ছে আমার বাবাকে দিছে। মানে আমি খুব অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব, এটা তো সম্ভব হইতে পারে না। ওই দিন ওর থেকে এক হাত দূরে যদি ওই গুলিটা ওর গায়ে না লাগতো, আমার গায়ে তো লাগতে পারতো। আন্দোলন করলাম যেখানে আমার বাবা আমাকে সাপোর্ট দিল। আমাকে রাত 1টা বাজে গিয়ে আমার বাবা নিয়ে আসে রাস্তা থেকে। আজকে সেই বাবার জন্য আমি কিছু করতে পারতেছি না, সেই বাবাকেই আসামি বানাই দিচ্ছে আজকে এরা। ব্যক্তিগত শত্রুতা থেকেই আমার বাবার এই মামলাটা হয়েছে। কারণ রাজনীতিক কোনো পলিটিক্যাল বিষয় থেকে আমার বাবাকে মানে আপনার আসামি করা হবে, এই ধরনের কোনো মানুষ নাই আমার বাবার পিছনে। সুলতানা বাবার নাম মামলা থেকে বাদ দেওয়ার অনুরোধ নিয়ে যান ছাত্র আন্দোলনে নিহত নাদিমের মা ও মামলার বাদী কিসমতারার কাছে। সেখানেই সুলতানার ভাষায় বাদীর স্বামী তার কাছ থেকে মামলা থেকে নাম বাদ দেওয়ার জন্য দাবি করেন 3 লাখ টাকা। তো উনি হচ্ছে সবার নামে কমপ্লেন দিচ্ছে, থানা খাবে, এই খাবে, সেই খাবে, মানে সবাই টাকা খাবে ওনার থেকে, এরকম। তো ওনাকে জাস্ট একটা সময় আমি বললাম কি, আমিও তো একজন স্টুডেন্ট ছাত্র আন্দোলনের, তা পুলিশেরটা না আমার বিষয়ে ছেড়ে দেন, ওসির সাথে না আমি কথা বলে নিব, যদি ওইখানে টাকা লাগে, এছাড়া আপনি কি করতে পারেন আপনি বলেন। উনি উঠে বলল যে আচ্ছা ঠিক আছে, 3 লাখ টাকা নিয়ে এসেন, আমি মামলা উঠাই দিব। তো কথাটা শোনার সাথে সাথে আমার মনে হলো আমার হাত পাগুলো ঠান্ডা হয়ে গেল, যেটা উনি কি বললো। কিন্তু বাদীর পরিবার কি আসলেই টাকা চেয়েছিলেন? আমার ছেলে মারা গেছে, আমি ছেলের হত্যা বিচার চাই। আমি টাকা দিয়ে কি করবো? আমি টাকা চাইলে তো আমি তাহলে আমার হত্যার বিচারের কোনো পাইলাম। তবে শুরুতে অস্বীকার করলেও ইন্টারভিউ শেষে আবার টাকা চাওয়ার সত্যতা স্বীকার করে নেন বাদীর স্বামী, যদিও এর একটা ভিন্ন ব্যাখ্যাও দিয়েছেন তিনি। আমি দুষ্টামি করছি, পরে আবার বুঝি যে একটা না, আপনি মানে দুষ্টামি করে কি বলছিলেন? আমি বলছি যে 3 লাখ টাকা নিয়ে এসে যাও, আমি ব্যবস্থা করে দিব। তারপর আবার বলছি যে 1 টাকা লাগবে না, তুমি সার্ভিস সহযোগিতা করে যাও। আপনি যে 3 লাখের কথা বলেন, তখন ওরা কি বললো? আমার এই মেয়েটা বলতেছে যে আমার কাছে তো এত টাকা নাই, 1 লাখ টাকা আপনাদের বলছিলাম। আমি বললাম দেখো রে বাবা, যদি তোমার বাবার এই নাম কাটে যাওয়ার টাকা খরচ আছে, এখানে পুলিশ কি টাকা নেবে না? মনে করেন এই যে কোর্ট খরচ দিব না, এটা আমি কি যা খরচ করুম? মামলা নিয়ে এমন ঘটনা অবশ্য এই একটিই নয়, বরং আরও আছে। এই ব্যক্তির বিরুদ্ধে 3টি মামলা দায়ের করা হয়েছে এবং এই 3টি মামলাই হত্যা মামলা, যেগুলো দায়ের করা হয়েছে মূলত গত অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর। এই ব্যক্তি বলছেন তার ভাষায় তিনি কোনো রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন এবং এসব মামলায় তাকে আসামি করা হয়েছে মূলত মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের জন্য। আমাকে প্রথম বলছে যে মামলায় দিবে না, পরে মামলায় দিচ্ছে, পরে জিজ্ঞাসা করার পরে বলছে যে নাম কাটিয়ে দিবে, সেজন্য টাকা দেওয়া লাগছে। প্রথম 20 লাখ টাকা দিতে বলছে, পরে 20 লাখ টাকা দেওয়ার পরে বলছে আরো 7 লাখ টাকা দিতে, পরে আরো 7 লাখ টাকা দেওয়া আছে, টোটাল 27 লাখ টাকা। মামলা থেকে বাদও দেয় নাই, বরং আরো বেশি মামলা দিয়ে দিচ্ছে। কারণ হলো আমাকে এবং আরো অনেককে যারা রাজনীতি করে না, যাদের কাছে টাকা আছে তাদেরকে টার্গেট করা আছে টাকা আদায় করার জন্য। এই ব্যক্তির ভাষ্যমতে যারা টাকা আদায় করছেন তারা রাজনীতিবিদ, যদিও তিনি নিরাপত্তার জন্য তাদের পরিচয় প্রকাশ করছেন না। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর এই ব্যক্তির মতো অনেকেই দেশের বিভিন্ন স্থানে মামলার মুখে পড়েছেন। সারা দেশে বিভিন্ন হত্যা মামলায় ঢালাও আসামি করার ঘটনা ব্যাপকভাবে আলোচিত হলেও সেটা ঠেকানো যায়নি। এই সময় দেশের বিভিন্ন স্থানে মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে কিংবা মামলায় নাম ঢুকিয়ে দেওয়ার কথা বলে জোর করে অর্থ আদায়ের ঘটনা
আলোচিত হয়েছে গণমাধ্যমগুলোতে। কিন্তু মামলা বাণিজ্যের এমন অবস্থা কিভাবে তৈরি হলো? এই 90 দিনের ভিতরে কি যাচাই বাছাই করে যে 26,000 লোকের নামে মামলা, 30,000 লোকের নামে মামলা, 600, 500 বাদী বলে আমি চিনি না, এগুলার বিহিত ব্যবস্থা করা হয়েছে কিনা? এগুলার বিহিত ব্যবস্থা করা হয়নি। পাশাপাশি এটা বলতে চাই, বাদী যখন বলে যে আমি চিনি না, তাহলে বাদী কার প্ররোচনায় এই নামগুলো দিয়েছে সেটি উদ্ঘাটন করতে হবে। আসামিদেরকে টেলিফোন করে যখন টাকা চাওয়া হয়, এটা বের করা তো কঠিন কিছু না। অ্যাবসলিউটলি এটা মামলা বাণিজ্যের দিকে যাচ্ছে, এবং এই মামলা বাণিজ্যটা যদি ইট ওয়াজ হয়ে থাকে, ইট ওয়াজ থেকে আছে, সেটি আমরা পাচ্ছি। সেটি ইমিডিয়েট বন্ধ করতে হবে এবং সমন্বিত উপায়ে বন্ধ করতে হবে, এবং 2-1টা থানাকে মডেল টেস্ট হিসেবে নিয়ে বন্ধ করতে হবে। বাংলাদেশে মামলা বাণিজ্যের বিষয়টি প্রকাশ্যে আসার পর অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ঢালাও মামলার বিষয়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। এমনকি সপ্তাহখানেক আগে খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মামলার বাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। যারা এরকম মানে কেস করে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে এখানে। এই জন্য আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটা সার্কুলারও দিয়েছি। তবে বাস্তবতা হচ্ছে, বেশ কিছুদিন ধরেই এসব মামলা বাণিজ্য চলতে থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর বক্তব্য এসেছে বেশ দেরিতে। আবার এরপরও যে মামলা বাণিজ্য থেমেছে তেমনটাও নয়। অন্যদিকে এসব ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের ভূমিকাও সেভাবে দেখা যাচ্ছে না। সার্বিকভাবে এসব নিয়ে প্রশ্ন করা হলে এক প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অবশ্য সম্প্রতি মামলা বাণিজ্যের বিষয়ে কঠোর পদক্ষেপের কথাই জানিয়েছেন। এখন যেটা চিন্তা করছি, চিন্তা আকারে, সেটা হচ্ছে এসপি সাহেব, জেলা প্রশাসক সাহেব, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, ওনাদের নিয়ে জেলা পর্যায়ে কোনো কমিটি করা যায় কিনা এবং এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় কিনা যে মামলার একটা এফআইআর করার আগে এই কমিটিটা স্ক্রিনিং করে দিবে। এটা আমাদের করতে হবে, কারণ আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে নাকি থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা একটা যে মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। আইন উপদেষ্টাও বলছেন শাস্তি দেওয়ার কথা, যদিও সেটা কতটা এবং কিভাবে হবে তা এখনও নিশ্চিত নয়। ফলে বিভিন্ন মামলায় হয়রানিমূলকভাবে যাদের নাম ঢোকানো হয়েছে কিংবা যারা নাম কাটাতে টাকা দিতে বাধ্য হচ্ছেন, তারা কিভাবে প্রতিকার পাবেন সেটাও স্পষ্ট নয়। তাফসির বাবু, বিবিসি বাংলা।